হিরণের ক্ষিপ্র আগুন চোখের দৃষ্টিতে যেন এক বালতি পানি ঢেলে দিল বাণী। থমকে রইল সে। বাণীর গলা চেপে ধরা হাতটা খানিকটা আলগা হয়ে আসলো। বিমূঢ় ভঙ্গিতে কেবল একটা শব্দ উচ্চারণ করে প্রশ্ন ছুড়ে, কেন? ভাইয়ের রক্তের দাম নিতে ভুলে যাব ভেবেছিলেন? প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন ছুড়ে বাণীর ঠোঁটের কোণে মিহি হাসি ফুটিয়ে তুলে। হিরণ দেখে তা। অবিশ্বাসের লেশ তার দৃষ্টি থেকে বিলীন হচ্ছে না। নিজের সামনে দাঁড়িয়ে থাকা নারীকে চিনতে অসুবিধা হচ্ছে তার। এটা বাণী হতে পারে না। তার বাণী নিজের সন্তানের প্রতি নমনীয় ছিল, নিষ্ঠুর ছিল না। এ কেমন অদ্ভুত শাস্তি, কি অদ্ভুত নিষ্ঠুরতা! হিরণ ভঙ্গুর স্বরে বলে, ও নিষ্পাপ ছিল। আমার ভাইয়ের কি পাপ ছিল? এতটা অমানবিক কিভাবে হলে? আপনি মানবিকতা দেখিয়েছিলেন। তোমার বিবেক তোমাকে বাধা দেয়নি? না। বাণীর স্পষ্ট জবাবের পিঠে হিরণ অস্থির হয়ে ওঠে। বিষণ্ণতা ছেড়ে হিংস্র হয়। শক্ত করে বাণীর গলা চেপে ধরে তাকে পেছনের দিকে নিয়ে যায়। পার করে রাখা একটা গাড়ির বোনাটে গিয়ে বাণীর পিঠ থেকে হিরণ ঝুঁকে তার মুখের উপর। পরপর আরো শক্ত করে গলার রগটা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, এত সাহস! প্রতিশোধের আগুনে জ্বলে এত বড় একটা কাজ করলে, আমার বাচ্চার অস্তিত্ব মিটিয়ে দিলে তুমি। কথা আটকে আসে হিরণের। রাগে সমস্ত শরীর কাঁপছে তার। মুখের অসম্পূর্ণ কথাটুকু পুরো করতে বলে, সন্তানহারা হইনি আমি, আমার বোনই আছে, আমার মেয়ের পাপা আমি। গলা চেপে ধরায় বাণী জবাব দিতে পারে না মুখ ফুটে। না হয় সে মুখের উপর বলে দিত, আপনি বন্ধুকে হারিয়েছেন। আমার মেয়ে আপনাকে ঘৃণা করে। নিজের মায়ের প্রতি অন্যায়কারীকে ও কখনোই পাপা বলে স্বীকৃতি দেবে না। হিরণের ক্ষোভ মিশ্রিত নিঃশ্বাস যখন বাণীর মুখ জুড়ে আশ্রে পড়ছে, ঠিক সেই মুহূর্তে সরু গলির মাথায় দাঁড়িয়ে পাহারা দেওয়ার দায়িত্বে নিযুক্ত ইবাদ তার কাছে দৌড়ে আসে। ভীত গলায় বলে, স্যার চলুন, কেউ আসছে। হিরণ একচুল পরিমাণ নড়ে না, বাণীকেও ছাড়ে না, অনড় রয়। ইবাদ ভীত দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে হিরণকে পিছন থেকে চাপটে ধরে টানা শুরু করে, তবুও ছাড়াতে পারে না। বাণীর দু চোখের কার্নিশে তখন অশ্রু এসে ভিড় করলেও তার ঠোঁটের কোণে লেপ্টে রয় হাসি। হিরণকে শারীরিকভাবে আঘাত করেও কখনো এরকম শান্তি অনুভব করেনি সে, কারণ শারীরিক আঘাতে হিরণের কখনোই কিছু যায় আসতো না। কিন্তু এইবার বাণীর জায়গা মতো বাজিমাত মেরেছে। হিরণ ভেঙেছে, নড়বড়ে হয়েছে তার পিতৃক সত্তার অনুভূতিগুলো। হিরণকে সরিয়ে আনতে না পেরে ইবাদ ঘাড় ঘুরিয়ে একবার গলির শেষ মাথার বাউন্ডারির দিকে তাকায়। একটা গাড়ি বেয়ে উঠে এই বাউন্ডারি টপকে পালিয়ে যাওয়া ইবাদের জন্য বড় কোনো বিষয় নয়, কিন্তু তার ভীত্য সত্তা তাকে সে অনুভূতি দেয় না। সে ঠাই হিরণের পাশে দাঁড়িয়ে রয়, অসহায় দৃষ্টি মেলে একবার নিজের স্যারকে দেখে, পর মুহূর্তে ক্ষোভ মিশ্রিত দৃষ্টিতে দম প্রায় ফুরিয়ে আসা বাণীকে দেখে। এই মহিলা তার স্যারের জীবনের সব থেকে বড় ঝামেলা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইবাদের মনে হচ্ছে তার উচিত ছিল বহু পূর্বেই স্যারের জীবন থেকে এই মহিলাকে সরিয়ে দেওয়া। Get away from her! বজ্রধ্বনির মতো স্বর কানে পৌঁছাতেই হিরণ চোখ তুলে পাশে তাকায়। গলির মাথায় এক পুরুষের অবয়ব দেখা যাচ্ছে। দুহাত তুলে কিছু একটা তাক করে ধরে রেখেছে, তবে কৃত্রিম আলোর অভাবে তার মুখখানা স্পষ্ট নয়। হিরণ মানুষটাকে না চিনলেও বাণী কণ্ঠ শুনেই তাকে চিনতে পারে। সে স্বস্তিতে চোখ বুজে নেয়। অবয়বধারী মানুষটা ধীর পায়ে সামনে এগোতেই ল্যাম্পপোস্টের আলোয় তার মুখ পরিষ্কার দেখা যায়। কালো শার্ট প্যান্ট পরিহিত বলিষ্ঠ দেহের পুরুষটা আবার বাজি খাই গলায় ধমকে ওঠে, ছাড়তে বলেছি ওকে। আগত পুরুষের মুখ দেখেই হিরণ আরো হিংস্র হয়ে ওঠে। একটানে বাণীকে নিজের সামনে ঢাল হিসেবে দাঁড় করিয়ে নিজের অতি শখের পিস্তলটা বের করে নেয়। চোখের পলকেই তা তাক করে বাণীর মাথার ডান পাশে আগ্রাসী গলায় বলে ওঠে, আর এক পা সামনে আসবি না কুত্তার বাচ্চা। হিরণকে অনুসরণ করে ইবাতও নিজের পিস্তল বের করে সামনের মানুষটার দিকে তাক করে। দুর্জয় বিচলিত হয় না। এক পলক বাণীর চেহারা দেখে দূর হতে নিশানা তাক করে হিরণের কপালের মাঝ বরাবর ঝাঁঝালো স্বরে বলে ওঠে, নারীর পেছনে লুকিয়ে আত্মরক্ষা করতে যাচ্ছিস, কাপুরুষ কোথাকার! তুই মেজর শহরিয়ার দুর্জয়, চিনি তোকে। তোর সাথে ব্যক্তিগত হিসাব মেটানো বাকি আছে আমার। দুর্জয় আত্মবিশ্বাসের সুরে বলে, অবশ্যই হিসাবের হালকাথা খুলে বসবো, কোনো হিসাব বাকি রাখবো না। দুর্জয়ের কথা শেষ হতে না হতেই ইবাদ পেছন থেকে ভীত স্বরে বলে, স্যার আমাদের ঘিরে ফেলেছে। হিরণ নিজের দৃষ্টি বুলিয়ে একবার দেখে চারিদিকটা। গলির দুপাশে দুটো চারতলা বিল্ডিং রয়েছে। দুই বিল্ডিং এর ছাদে রাতের আধারে কিছু মানুষের অবয়ব দেখা যাচ্ছে। প্রত্যেকে স্পাইনার রাইফেলের নিশানা তাক করে রেখেছে হিরণ ও ইবাদের পানে। উপর পান থেকে দৃষ্টি ফিরিয়ে সামনে তাকাতেই দেখে গলির মাথা দিয়ে আরো 6 জনের একদল অস্ত্র হাতে দৌড়ে এগিয়ে আসছে। প্রত্যেকেই সেনা কর্মকর্তা। তাদের পোশাকই তাদের পরিচয় বহন করছে। হিরণ আসে। অদ্ভুত সেই হাসি,
ফিসফিসিয়ে বাণীর কানের কাছে বলে, এইমাত্র বুঝতে পারলাম আমি সন্তানদের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। না হয় এই মুহূর্তে নিজের বন্দুকের একটা বুলেট তোমার শরীরে খরচ করতে দ্বিতীয়বার ভাবতাম না। অন্য কেউ হলে খুন করে ফেলতাম। বলেই বাণীকে ছেড়ে দেয় হিরণ। নিজের পিস্তলটা হাত থেকে ফেলে দেয়, আত্মসমর্পণ করতে বাধ্য সে। অন্য কোনো পথ অবশিষ্ট নেই। বাণী ধীর পায়ে পিছু হটতে হটতে হিরণের থেকে দূরে সরে যায়। ইবাদের চোখে তখন অবিশ্বাস। এত সহজে স্যার আত্মসমর্পণ করে দিল? একটা বুলেটও ছুড়ল না এই অসভ্যদের দিকে। হিরণ আত্মসমর্পণ করতে এক মুহূর্তে অপেক্ষা করল না সেনাদল। দ্রুত পায়ে দৌড়ে এগিয়ে আসে। হিরণ ও ইবাদকে আটক করে, হ্যান্ডকাপ পরায় পাপিষ্ঠ দুই হাতে। হিরণ পুরোটা সময় নির্লিপ্ত দৃষ্টি মেলে বাণীর দিকেই তাকিয়ে রয়, চোখ ফেরায় না এক মুহূর্তের জন্য। বাণী একটা গাড়ির সঙ্গে পিঠ থেকে নিশ্চুপ দাঁড়িয়ে দেখে সেই দৃশ্য। হাতের হ্যান্ডকাপে টান পড়তে হিরণ মুখ খোলে। বাণীর চোখে চোখ রেখে স্বাভাবিক গলায় উচ্চারণ করে, আমাদের মধ্যে আর কোনো পার্থক্য নেই বাণী। তুমি নিজ হাতে আমাদের মধ্যের পার্থক্য মিটিয়ে দিয়েছ। হিরণের কথা উপস্থিত সবার কানেই পৌঁছায়। দুর্জয় সহ 6 লেফটেন্যান্টের কেউই সেই কথার মর্মার্থ ঠাউর করতে পারে না। হিরণ এবার গলার স্বর আরেকটু উঁচু করে বলে, তুমিও খুনি। আমি যদি অন্যের সন্তানদের খুনি হই তাহলে তুমি নিজের সন্তানের খুনি। পাপ তুমিও করেছ। দুর্জয় চমকায়, বড় বড় চোখ মেলে বাণীর পানে তাকায়। বাণী নিরুত্তর রয়। কথাগুলো তার শরীরে কাটার মতো বিচ্ছে। তার মাতৃসত্তা কেঁপে ওঠে। হিরণ আবারও চেঁচিয়ে ওঠে, সন্তান হারানোর যন্ত্রণায় আমি একা ভুগব না বাণী, তুমিও ভুগবে। কারণ যাকে তুমি মেরেছ ও তোমারও অংশ ছিল। হিরণকে আর কিছু বলার সুযোগ দেওয়া হয় না। লেফটেন্যান্ট তাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। দুর্জয় ঘাড় গড়িয়ে একবার সে দৃশ্য দেখে বাণীর দিকে ফিরে তাকায়। বাণী নিথর ভঙ্গিতে তখন দাঁড়িয়েছিল, গাড়ির সঙ্গে হেলান দিয়ে। দুর্জয় ধীর পায়ে এগিয়ে যায়। বাণীর মুখোমুখি দাঁড়িয়ে শীতল স্বরে ডাকে। বাণী চোখ তুলে তাকায়, নিষ্প্রাণ গলায় বলে, পাষাণ হয়েছি, অনাগত সন্তানকে খুন করেছি, আমিও এখন খুনি, তাই না? কথাটা বলতে বলতে বাণী বোধশক্তি হারায়। দুর্বল দেহটা হেলে পড়তে নিলে দুর্জয় এগিয়ে যায়। নিজের সংকোচসিক্ত মন নিয়ে এক হাতে আগলে ধরে। জীবনের সমীকরণ কঠিন, সেই সম্পর্কে দুর্জয় অবগত। কিন্তু বাণী তালুকদারের জীবনের সমীকরণগুলো কি একটু বেশি এলোমেলো না? কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করছে সারিবদ্ধ 6টি সেনাবাহিনীর গাড়ি। তৃতীয় গাড়িটার ভেতর রয়েছে 2 জন আতঙ্কবাদী। ইতিমধ্যে সকল হেডকোয়ার্টারে খবর পৌঁছে গিয়েছে যে এভারভিউ রেস্টুরেন্ট এবং চট্টগ্রাম গার্লস মডেল কলেজে আতঙ্কবাদী হামলার মূল হোতা হিরণ এবং তার সাহায্যকারী ইবাদ মোশতাক নামক 2 জনকে আজ রাত 9টা নাগাদ চট্টগ্রাম শহরের এক মফস্বল এলাকা থেকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সবুজ রঙা দ্বিতীয় গাড়ির ভেতর পেছনের দিকে মুখোমুখি বসে আছে 6 জন লেফটেন্যান্ট। নজর তাদের তৃতীয় গাড়িটার পানে স্থির। সকলেই চোখ রাখছে চারিদিকে। এই 2 জনকে নিয়ে ঝামেলাবিহীনভাবে একবার হেডকোয়ার্টারে পৌঁছাতে পারলেই সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। সাইফ নিচু গলায় বলে ওঠে, আমি আশা করি নাই যে এই শালা এত সহজে সারেন্ডার করে দিব। সাইফের কথার বিরোধিতা করে না কেউ, কারণ তারও এই মন্তব্যের সঙ্গে একমত। এত বড় এক ক্রিমিনাল কিনা বিনা বুলেট খরচ করেই সারেন্ডার করে দিল, এটা আদৌ বিশ্বাসযোগ্য? কে জানে। রাফি নিচু গলায় বলে, ওই লোকটা কি বলছিল তখন? বাণী আপুকে নিজের সন্তানের খুনি বলছিল। ওয়াজ শি প্রেগনেন্ট? বাণীর জীবনের কালো অধ্যায় সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মোস্তফা নিশা ব্যতীত 6 জন লেফটেন্যান্টকে অবগত করেছে দুর্জয়। জানাতে সে বাধ্য ছিল। যারা ওতপ্রোতভাবে এই মিশনের সঙ্গে জড়িত, যাদের সঙ্গে নিয়ে দুর্জয় বাণীকে উদ্ধার করেছে, তাদের কাছ থেকে এই সত্যটা লুকানো সম্ভব ছিল না। আরও একটা কারণ হচ্ছে দুর্জয় ছেলেগুলোকে ভরসা করে। এত মাস একসঙ্গে একটা মিশন পরিচালনা করতে গিয়ে সবাইকেই সে ধীরে ধীরে জেনেছে, বুঝেছে। এরা এক একজন ব্যক্তিত্বের দিক দিয়ে এক এক বৈশিষ্ট্যের অধিকারী। তবে যেই একটা বৈশিষ্ট্য সবার মধ্যে আছে তা হলো বিশ্বস্ততা। সাদাত গম্ভীর স্বরে বলে ওঠে, শি ইজ আনম্যারিড। আর ওই বাস্টার্ড এত বছর ওনাকে কিভাবে আটকে রেখেছিল তা আমরা সবাই জানি। তাছাড়া উনি হচ্ছেন ভিকটিম, আর একজন রেপ ভিকটিমের সম্পূর্ণ রাইট আছে চাইলে প্রেগনেন্সি টার্মিনেট করার। প্রত্যয় ভাবুক গলায় বলে, ওনার মেয়ে বইহু, এই বাচ্চাটাকে তো উনি ঠিকই ভালোবাসে। ফারদিন এবার সিরিয়াস স্বরে বলে, গাইস, আই থিঙ্ক আমাদের এই ব্যাপারে ডিসকাস না করাই বেটার। কারণ ফার্স্ট অফ অল দিস ইজ হার লাইফ। আর বানি আপু যে এই সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে সেই সম্পর্কেও আমাদের কোনো ধারণা নেই। ওনার এই রকম ডিসিশনের পেছনে নিজের পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে।
এটা আমাদের ম্যাটার অফ কনসার্ন না। জুনায়েদ বলে ওঠে। আই এগ্রি। আর তাছাড়াও আমাদের এখন মেজরকে নিয়ে কথা বলা উচিত। উনি কি সুন্দর বাজিমাত মারলেন। বলে জুনায়েদ দাঁত বের করে হাসে। প্রত্যয় বলে, এক্স্যাক্টলি, স্যারের প্ল্যান ওয়ার্ক আউট করে গিয়েছে।